যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি 1908-এর 26তম আদেশ সম্পর্কে আলোচনা করব। 26তম আদেশের শিরোনাম হচ্ছে কমিশন। আমরা দেওয়ানি মোকদ্দমায় বিভিন্ন কার্যক্রমে কমিশন নিয়োগের একটি প্রক্রিয়া দেখে থাকি। কোনো কোনো পক্ষ কোনো বিশেষ প্রয়োজনে আদালতের নিকট কমিশন দাবি করে দরখাস্ত দিয়ে থাকেন এবং আদালত তদনুযায়ী কমিশন নিয়োগ করে থাকেন। এই যে আদালত কমিশন নিয়োগ করেন, এই কমিশন নিয়োগটা কেন করা হয়, এটির প্রক্রিয়া কি, এই সম্পর্কিত বিধানাবলী রয়েছে এই 26তম আদেশে। আমরা যখন এই অর্ডার 26 বা 26তম আদেশ পড়ব, তখন এর সাথে ধারা 75 একটু পড়ে নিব। কেননা ধারা 75 এবং এই 26তম আদেশ একই বিষয় নিয়ে বিধান দিয়েছে। কি আছে 75 ধারায়? দেওয়ানি কার্যবিধির 75 ধারা। ওই ধারাটিতে বলা আছে, ধারাটির শিরোনাম হচ্ছে আদালতের কমিশন নিয়োগের ক্ষমতা। আদালত কোন কোন ক্ষেত্রে কমিশন নিয়োগ করে থাকেন সাধারণত। ওখানে 4টি বিষয়ের কথা বলা আছে। আমরা দেখব যে প্রথমত কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারেন। ক, খ, গ, ঘ দিয়ে বলা আছে ওখানে 75 ধারায়। খতে রয়েছে স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্যে আদালত কমিশন নিয়োগ করতে পারেন। তারপর দেখব কোনো হিসাব পরীক্ষার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারেন, এবং যদি কোনো বাটোয়ারার প্রয়োজন হয় সেই বাটোয়ারার জন্যে আদালত কমিশন নিয়োগ করতে পারেন। এই যে 4টি ইস্যু রয়েছে, যে 4টি প্রয়োজনে আদালত কমিশন নিয়োগ করে থাকেন, এই 4টি বিষয়ে কমিশন নিয়োগের যে বিস্তারিত বিধান, সেটি একটু বড় আকারে বা প্রয়োজনীয় সকল বিধান সম্পৃক্ত করে আদেশ 26-এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা দেখব আদেশ 26-এ 23টি বিধি রয়েছে, বা অর্ডার 26-এর রুল হচ্ছে 23টি। এই বিধিসমূহের মধ্যেই যাবতীয় বিধানাবলী। ইন্টারেস্টিংলি আমরা একটি বিষয় খেয়াল করব যে এই আদেশটিকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। 7টি ভাগে আদেশটা বিভাজিত। অর্থাৎ সাধারণত আদেশের ভেতরে বিধিগুলো সিরিয়ালি দেয়া থাকে, এখানেও তাই আছে, কিন্তু বিভিন্ন স্তরে একটি শিরোনাম দেয়া আছে ভাগে ভাগ করে করে। যেমন প্রথমেই যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে কমিশন টু এক্সামাইন উইটনেসেস, অর্থাৎ সাক্ষীদের পরীক্ষা করার জন্য কমিশন, যেটি আসলে আমরা ওই 75 ধারার কতে পেয়েছি। যেটা দেখব উপধারা কতে, যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করা, সেটি এখানে এসে বলা হচ্ছে সাক্ষীদের পরীক্ষা করার জন্য। এবং এই ভাগে আমরা দেখব বিধি 1 থেকে 8 পর্যন্ত 8টি বিধি রয়েছে। কি আছে এই 8টি বিধিতে? সামগ্রিকভাবে এই 8টি বিধিতে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রথমে এক বিধিতে দেখব যে আদালত কখন কোনো ব্যক্তিকে বা সাক্ষীকে পরীক্ষা করার জন্যে কমিশন প্রেরণ করতে পারে, বা কী ধরনের ব্যক্তিকে। যেমন যদি কোনো ব্যক্তি আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়ে থাকে, আমরা জানি এই ধরনের প্রভিশন রয়েছে দেওয়ানি কার্যবিধিতে। কোনো ব্যক্তি এই প্রভিশনের কারণে বা আদালতের অনুমতি নিয়ে আদালতের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়ে আছে, এখন তার সাক্ষ্য নেওয়া প্রয়োজন, তাহলে তার সাক্ষ্য নেওয়ার জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে। অথবা কোনো ব্যক্তি অত্যন্ত অসুস্থ, রুগ্ন অবস্থায় আছে, এই জাতীয় ক্ষেত্রে, অর্থাৎ যখন সেই ব্যক্তিকে আদালতে হাজির করে তার বক্তব্য বা জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করা কোনো কারণে সম্ভব হয় না, যৌক্তিক কোনো কারণে সম্ভব হয় না,
তখন ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্যে বা ওই ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্যে বা ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কি করতে পারে, কমিশন গঠন করতে পারেন। এবং সেই কমিশনটা কার কাছে প্রেরণ করবেন, আদালত যাকে উপযুক্ত মনে করেন তার কাছেই কমিশনটা প্রেরণ করবেন। এটা হচ্ছে ব্যক্তির কোন কোন ব্যক্তির ক্ষেত্রে। এবং আমরা দেখব যে এই অংশে বলা হয়েছে যে কমিশন সেই ব্যক্তির জবানবন্দি কিভাবে নিবে, যে কোনো ব্যক্তিকে কমিশন তলব করতে পারে সাক্ষ্য গ্রহণের জন্য। তারপর কমিশন তার সাক্ষ্যের তার যে গৃহীত তদন্ত বা ব্যক্তিকে পরীক্ষা করা এটার প্রতিবেদন 3 মাসের মধ্যে জমা প্রদান করবে। যদি প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে তিনি সময় বর্ধিত করার জন্য আবেদন করবেন। আবেদন করলে আদালত সেই আবেদন আর গ্রহণ করতে পারেন বা অনুমোদন করে তার সময় বৃদ্ধি করতে পারেন। এবং সেই যখন কোনো ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে কমিশনারের কাছে এবং কমিশনার সেই সাক্ষ্য গ্রহণের পর যে রিপোর্টটা আদালতে প্রেরণ করবেন বা দাখিল করবেন, সেটা হচ্ছে নথির অংশ হিসেবে বিবেচিত হবে কিংবা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আবার পক্ষগণ চাইলে সেই কমিশনারকে পরীক্ষা করতে পারবে, বা তার জেরা করা, আমরা যেটা বুঝি বা জানি যে কমিশনারকে জেরা করা, অপরপক্ষ সেটা করতে পারবে। আর এই জাতীয় এই পদক্ষেপ আদালত কখন নিতে পারবে, যদি কোনো ব্যক্তি বা পক্ষ আবেদন করে অথবা আদালত স্বেচ্ছায় বা স্বপ্রণোদিত হয়েও এই কাজটি করতে পারেন। এই হচ্ছে মূলত এই অংশের বিধিবিধান, যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বা কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ। এই সম্পর্কিত বিধি 1 থেকে 8 পর্যন্ত আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ে নিই, দেখব যে এখানে ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। মূলত এগুলো কোন অংশটা থেকে, ওই যে 75 ধারার কতে যা ছিল এখানেও আমরা তাই পাচ্ছি। তারপর আমরা দেখব যে দ্বিতীয় অংশ যেটা, ওখানে বলা হয়েছে কমিশন ফর লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্যে। এই স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য যে অংশটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। 9 এবং 10 দুটো বিধি রয়েছে এখানে আমরা দেখব। এবং 2000, আমার যতদূর মনে পড়ে 2020 সালের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এ থেকে প্রশ্ন এসেছিল। এখানে প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন আছে, যদিও লোকাল ইনভেস্টিগেশন এবং লোকাল ইন্সপেকশন এর পার্থক্য কী, যদিও এটা অন্য বিষয়, আমরা অন্যদিন আলোচনা করব সেটা নিয়ে বড় পরিসরে অন্য পর্বে। তো মূলত এখানে হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন, আমরা ব্যাপারটা খেয়াল রাখবো, স্থানীয় তদন্ত অনুষ্ঠান। এখন ওই স্থানীয় তদন্তের স্থানীয় তদন্তের জন্য আদালত কখন কমিশন প্রেরণ করে থাকেন, এখানে কিছু বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। যেমন হচ্ছে যে মোকদ্দমার বিরোধীয় যে কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য। একটা এরকম ডিসপিউটেড একটা বিষয় আসলো যেটার ব্যাখ্যা আসলে পাওয়া যাচ্ছে না, সেটা দখল সম্পর্কিত হতে পারে বা কোনো বস্তুর অবস্থান সম্পর্কিত হতে পারে, যে কোনো ইস্যু হতে পারে, বলা হচ্ছে বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য। অথবা হচ্ছে ওয়াসিলাতের, মূল্য নির্ধারণের বা কোনো সম্পত্তির মূল্য নির্ধারণের জন্যে, যে এই মূল্যটা নিয়ে আদালতে বিতর্ক চলে এসছে এবং এটা আদালতের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের জন্য এটা খুবই প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে এটার মূল্য নির্ধারণের জন্য আদালত এরকম স্থানীয় মানে লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন প্রেরণ করতে পারেন। অথবা আমরা জানি যে অন্তর্বর্তীকালীন মুনাফা বা অন্তর্বর্তীকালীন লস এরকম একটা ব্যাপার আছে। তো এই ইন্টেরিয়াম প্রফিট যেটা, এই অন্তর্বর্তীকালীন মুনাফার ব্যাপারটা কি, যেমন কোনো একটা সম্পত্তি কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একজন ব্যক্তির কাছে ছিল, সেটা আদালতের নির্দেশে হতে পারে বা এর বাইরেও হতে পারে। ওই সময়টায় সে ওই সম্পত্তি থেকে কী মুনাফা অর্জন করেছে বা সে যদি কোনো ক্ষতি দাবি করে সেই ক্ষেত্রে তার কী ক্ষতি হয়েছে প্রকৃতপক্ষে, ওই বিষয়টা নির্ধারণের জন্য এই জাতীয় কমিশন মানে লোকাল ইনভেস্টিগেশনের জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে এবং যে কোনো ব্যক্তির নিকট এই কমিশন আদালত প্রেরণ করতে পারে। এটি হচ্ছে আমরা দেখব যে দ্বিতীয় অংশ। তারপর আমরা তৃতীয় অংশে দেখব যে যে বিষয়ের জন্য আদালত কমিশনের পাঠাতে পারেন সেটি হচ্ছে কমিশন টু এক্সামাইন অ্যাকাউন্টস, কোনো হিসাব পরীক্ষা করার জন্য। যেমন কোনো ব্যক্তির ব্যাংক হিসাব, একটা লেনদেন অথবা কোনো একটা ডিসপিউটেড একটা বিজনেসের ডিসপিউটেড অ্যাকাউন্ট নিয়ে বা একটা বিরোধীয় হিসাব নিয়ে কোনো হিসাব বই আছে কোম্পানির বা কোনো রেজিস্ট্রার আছে, ওগুলো পরীক্ষা করার জন্য এই জাতীয় প্রয়োজনে যদি আদালতের
কমিশন প্রেরণের প্রয়োজন হয় তখন আদালত কমিশন প্রেরণ করতে পারেন। এবং এই সম্পর্কিত বিধি রয়েছে এখানে আমরা দেখব 11-12 দুটো বিধি রয়েছে মূলত। তো এইটাও আমরা ওই যে 75 ধারার গতে যেটা রয়েছে হিসাব পরীক্ষার জন্য, এখানে তারই একটু বিস্তারিত বিধান এখানে উল্লেখ করা হয়েছে। তারপর ওখানে আমরা ঘতে চতুর্থ যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাটোয়ারার জন্য। এখানেও দেখব আমরা 4 নম্বর ভাগে যে কথা বলা হয়েছে যে কমিশন টু মেক এ পার্টিশন, হ্যাঁ, কোনো একটা বাটোয়ারা সম্পন্ন করার জন্যে কমিশন প্রেরণ। হ্যাঁ, এইখানে একটা কথা বলা আছে ইন্টারেস্টিংলি, আমরা দেখব যে 13 বিধিতে যে যদি কোনো প্রাথমিক ডিগ্রি হয় বাটোয়ারার জন্য এবং সেটা যদি 54 ধারার অংশ না হয়, সেই ক্ষেত্রে ওই বাটোয়ারাটা সম্পন্ন করার জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারেন। এখন এখানে 54 ধারার একটা ব্যাপার আসছে, উদ্ধৃতি আসছে, তাহলে 54 ধারায় কী আছে সেটা আমাকে জানতে হবে। 54 ধারা হচ্ছে ওই যে ধারার অংশ, মনে রাখবো আমরা দেওয়ানি কার্যবিধিতে কী আছে, ধারা আছে আর হচ্ছে আদেশ আছে। হ্যাঁ, আদেশের ভেতরে কী আছে, বিধি আছে। একটা আদেশ অনেক বড় হয়, এটার ভিতরে বিভিন্ন বিধি থাকে, আমরা রেফারেন্স দিই বিধির, এবং বিধিটা কোত্থেকে আসে, ওই আদেশ থেকে। অথবা আরেকটা অংশ হচ্ছে ধারার, মূলত ধারায় থাকে মূল বিষয়গুলো এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যাই থাকে এই আদেশের মধ্যে, দেওয়ানি কার্যবিধিতে। তো যাই হোক, আমরা যা বলছিলাম, এই যে দুঃখিত একটু নয়েজ আসছে পাশের ফ্ল্যাট থেকে, সো আমি একটু হারিয়ে ফেলছিলাম। যাই হোক, যা বলছিলাম যে এই যে জন্যে কমিশন প্রেরণ, আমরা কোথায় ছিলাম, স্থানীয় তদন্ত বললাম, হিসাব পরীক্ষা বাটোয়ারার জন্য। হ্যাঁ, তো এই বাটোয়ারার ক্ষেত্রে 54 ধারার ব্যাপারটা ছিল। তো 54 ধারায় কি হচ্ছে, 54 ধারায় বলা আছে আমরা দেখব যে যদি কোনো এজমালি সম্পত্তি বা অনেকের দখলীয় সম্পত্তির খাজনা পরিশোধ সম্পর্কে যদি বাটোয়ারার জন্য আদালত কোনো নির্দেশ দেয়, যৌথ সম্পত্তি যেটা, এখন এটার খাজনা পরিশোধ করার ক্ষেত্রে দেখা যায় 5 জন দখলদার আছে, কে কোন পোর্শনের খাজনা বা কতটুকুর খাজনা পরিশোধ করবে, এই ব্যাপারে যখন আদালত একটা বাটোয়ারার নির্দেশ দেয় যে বন্টন করে দায়টা ভাগ করে দেয়া, মূলত ওটা 54 ধারায় বিধান রয়েছে। এবং সেটা করে সাধারণত কালেক্টর অথবা তৎকর্তৃক নিয়োজিত কোনো একজন গ্রাজুয়েট কর্মকর্তা, যিনি আর কি গেজেটেড কর্মকর্তা, দুঃখিত আমি একটা ভুল শব্দ বলেছি, যাই এটা হবে গেজেটেড কর্মকর্তা, কোনো একজন গেজেটেড কর্মকর্তা অথবা কালেক্টর নিজে ওই বন্টনের কাজটা করে থাকেন। 54 ধারায় ওই ব্যাপারটা বলা আছে। কিসের জন্যে ব্যাপারটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো যে ওই বন্টনটা হচ্ছে কিসের বন্টন, যে ভাগটা করে কার দায় কত, কিসের দায়, সরকারি খাজনা পরিশোধের ব্যাপারে। তো এই 54 ধারার ব্যাপার যদি না থাকে, সাধারণভাবে এই বন্টনটা হচ্ছে যে পক্ষগণ তাদের নিজের প্রয়োজনের জন্য একটা বাটোয়ারা মোকদ্দমা করেছিল এবং সেখানে প্রাথমিক ডিগ্রি প্রাপ্ত হয়েছে, তখন ওইটার বন্টনের জন্য তারা কমিশনের আবেদন করেছে, সেই ক্ষেত্রে আদালত ওই কমিশন প্রেরণ করতে পারে। এবং এই কমিশন কি করবে, ওই বন্টনটা ওখানে এই বিধিগুলো আমরা এখানে দেখব, 4টা বিধি আছে, 13, 14, 15, 16, 13, 14, দুঃখিত এখানে 13, 14 পর্যন্ত আছে, তারপর জেনারেল প্রভিশনস আছে। এখানে কি হবে যে এই লোকালি যাবে, তারা ওই বন্টন করবে এবং একটা সম্পত্তির নকশা প্রণয়ন করবে, ভাগ বন্টন করবে, দখল বুঝিয়ে দিবে, এই জাতীয় সামগ্রিক কথাবার্তা এখানে বলা আছে। তাহলে আমরা পেলাম এইখানে এই আদেশের এই 4টা পার্ট। এরপর দেখব আরও 3টা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যেখানে আছে জেনারেল প্রভিশনস বা সাধারণ বিধিমালা, নিয়মাবলী। কিসের এই জেনারেল প্রভিশনসটা হচ্ছে এই কমিশন নিয়োগ সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ, এখানে আমরা দেখব যে কমিশনের খরচ, হ্যাঁ, আদালত কি করতে পারেন, কমিশনের খরচ কত হবে, বা এই খরচ পরিশোধের জন্য একটা টাকার অঙ্ক নির্ধারণ করে দিয়ে সেই টাকাটা আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারেন কাকে, যে কমিশনটা চেয়েছে, বা কমিশনের কার্যপদ্ধতি কীভাবে হবে, কমিশনের ক্ষমতা কতটুকু হবে, কমিশনার যে কাউকে উপযুক্ত মনে করে তার সাক্ষ্য গ্রহণ করতে পারবে, কিংবা দেখব যে ওখানে বলা আছে কমিশন যৌক্তিক যে কোনো সময়ে যে কোনো স্থানে বা যে কোনো গৃহে প্রবেশ করতে পারে।
এটা যৌক্তিক। এখানে একটা কথা বলা আছে, যে কোনো সময় বলতে যৌক্তিক। রাত 2টার সময় গিয়ে যদি কমিশনার কারো গৃহে প্রবেশ করে, সেটা কিন্তু যৌক্তিক হবে না, বা উনি বলতে পারবে না যে আমাকে আইন সুযোগ ক্ষমতা দিয়েছে যে কোনো সময় প্রবেশ করার। বলা হচ্ছে যৌক্তিক যে কোনো সময়ে। হ্যাঁ, বিকেলবেলা গিয়ে ডাকলো, তখন আবার সাক্ষী বলতে পারবে না এখন আমি ঘুমাচ্ছি, বিধায় এটা যৌক্তিক সময় না, এটা বলা যাবে না। ওই যে যৌক্তিক যে ব্যাপারটা, যাই হোক। এবং এই কমিশনার যে কোনো গৃহে বা যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে, এই জাতীয় কমিশনারের ক্ষমতা বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই অংশে বলা হয়েছে, যেটা হচ্ছে জেনারেল প্রভিশন। তাহলে আমরা ইতিমধ্যে 5টা অংশ পেয়েছি। তারপর আরেকটা অংশ দেখব, যেটি হচ্ছে মূলত ওই বাহিরের রাষ্ট্রের, হ্যাঁ, বাহিরের রাষ্ট্রের বা বাহিরের কোনো রাষ্ট্রের ট্রাইব্যুনালের অনুরোধের প্রেক্ষিতে কমিশন গঠন করা। হ্যাঁ, এই সম্পর্কিত বিধান দেখব আমরা একটা অংশে। তো ওখানে মূলত বলা হয়েছে যে ওই কমিশনটা নিয়োগ করতে পারেন মূলত হাইকোর্ট বিভাগ। কেননা এটা বাহিরের রাষ্ট্রের ব্যাপার যেহেতু। তো হাইকোর্ট বিভাগ এই অংশে আমরা দেখব যে কি কি ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে। এখানে আমরা 4টা বিধি পাবো, 18, 19, 20, 19, 20, 21, 22। হ্যাঁ, 19, 20, 21, 22 পর্যন্ত বিধান দেখব, যে এই বাহিরের রাষ্ট্রের বা বাহিরের কোনো ট্রাইব্যুনালের কোনো নির্দেশের প্রেক্ষিতে বা অর্থাৎ বাহিরের একটা আদালতে দেখা গেল কোনো একটা ব্যাপার নিয়ে, একটা ডিসপিউটের একটা বিষয় নিয়ে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন। সেই সাক্ষী কোথায় আছে? বাংলাদেশে আছে। এখন ওই ট্রাইব্যুনালের আবেদনের ক্রমে, আর ট্রাইব্যুনালের আবেদন না, কীভাবে আবেদনটা আসে সেটা পরবর্তী বিধিতে আমরা দেখব। যে এই মুদ্রা কথা, এই ক্ষেত্রে বাংলাদেশের যে আদালত বিচার ব্যবস্থা, সেখান থেকে এই সাক্ষ্যটা গ্রহণের জন্য কমিশন গঠন করা যেতে পারে। এবং এখানে ইম্পর্টেন্টলি খেয়াল করব যে এই বিষয়টা হতে হবে দেওয়ানি প্রকৃতির, এই কথাটাও বলা আছে বিধিতে, 19তম বিধিতে। তারপর হচ্ছে যে এই যে আবেদনটা, হ্যাঁ, বা এই আবেদনটা কিভাবে আসবে, আমরা মানে কিভাবে এটা গঠন করা হবে, এটা বলা হচ্ছে যে এই আবেদনটা হতে পারে ওই দেশের, যে দেশের আদালতে বা ট্রাইব্যুনালে বিষয়টি আলোচিত হচ্ছে, ওই দেশের যে কনসুলেট রয়েছে বাংলাদেশ, এটার যে সর্বোচ্চ যে কর্মকর্তা এখানকার, উনার আবেদন যদি সরকারের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যায়, ওনার আবেদনের প্রেক্ষিতে এবং সরকারের মাধ্যমে, আবেদনটা কিন্তু ডিরেক্টলি কোর্টে উনি করবেন না, সরকারের মাধ্যমে যাবে। হ্যাঁ, অথবা ওই যে আদালত আছে, ওই আদালতের কোনো আবেদনের প্রেক্ষিতে হতে পারে, এবং সেই আদালতে মানে বাহিরের যে আদালত বা ট্রাইব্যুনাল, ওই আবেদনটাও কার মাধ্যমে যাবে? সরকারের মাধ্যমে যাবে। হ্যাঁ, যখন কোর্টের কাছে যাবে, অথবা যখন এই কার্যধারায় আদালতে, বাংলাদেশের আদালতের কোনো কার্যধারায় যখন কোনো পক্ষ ওই বাহিরের আদালতের কোনো আবেদন ওখানে প্লেস করবে, হ্যাঁ, কোনো পক্ষ এখানে সরাসরি প্লেস করতে পারে তাদের প্রতিনিধি হয়ে, তখন আদালত, ওই বাংলাদেশের হাইকোর্ট বিভাগ কি করতে পারে? ওই সাক্ষী গ্রহণের জন্য কমিশন নিয়োগ করতে পারেন, কমিশন প্রেরণ করতে পারেন। কার কাছে কমিশন প্রেরণ করতে পারেন? 20 বিধি অনুযায়ী উনি এটা প্রেরণ করেন। আমরা দেখব যে 21 বিধিতে বলছে যে এটা ওই সাক্ষী যে অঞ্চলে বসবাস করতেছে, সেই অঞ্চলের যে মানে এখতিয়ারভুক্ত যে আদালত রয়েছে, সরাসরি ওই আদালতের কাছে এই হাইকোর্ট বিভাগ কমিশন প্রেরণ করতে পারেন। অথবা যদি হাইকোর্ট বিভাগ মনে করে যে কোনো ব্যক্তির কাছে এই কমিশনটা প্রেরণ করলে সেটা যে সাক্ষ্য গ্রহণ প্রয়োজন সেটা গ্রহণ করা সম্ভব হবে, সেই ক্ষেত্রে উচ্চ আদালত ওই যে কোনো ব্যক্তির নিকটও এই কমিশনটা প্রেরণ করতে পারেন। তো এই হচ্ছে 6টা ভাগ, এবং সর্বশেষ মাত্র একটি বিধি নিয়ে একটি অংশ আছে, সেটা দেখব, যে বলা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম টেকেন বাই কমিশনার, অর্থাৎ কমিশনার যে সময় নিয়েছে সেটা এক্সক্লুড করা বা বাতিল করা কোনো কার্যধারা থেকে। কি থেকে বাতিল করতে হবে? যেমন মামলাটা যে পর্যায়ে ছিল, এই পর্যায়ে কোনো একটা নির্দেশ ছিল হয়তো কোনো একটা পক্ষের উপর কোনো একটা কাজ সম্পাদন করার জন্য, অথবা ধরেন শুনানি গ্রহণে করার জন্য, বা সাক্ষ্য প্রদানের জন্য, বা জেরার জন্যে, যে কোনো একটা স্টেজে যে কোনো একটা কাজের জন্যে যে জায়গায় এসে কমিশনটা নিয়োগ করা হয়েছে,
ওই জায়গায় এই বিষয়টা মূলত থেমে থাকবে। অর্থাৎ কমিশনার যে সময়টা নিচ্ছেন এইখানে মধ্যবর্তী, সাধারণত 3 মাসের মধ্যে ওনার প্রতিবেদনটা আসার কথা বা এই কার্যক্রমটা পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণ ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়া শেষ হওয়ার কথা। উনি আবেদন করলে আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেই সময়টা বৃদ্ধি হতে পারে। তো এই যে সময়টা কমিশনার কর্তৃক যে সময়টা নেওয়া হয়েছে কমিশনের কার্যক্রম সম্পাদনের জন্য, এই সময়টা আদালতের যে কার্যধারা সম্পাদনের যে বিষয় ছিল, যে ইস্যুতে ছিল, ওই ইস্যু থেকে এই সময়টা বাদ যাবে। তার মানে ধরে নেওয়া হবে এই এর পেছন থেকে এই পরবর্তী কার্যক্রমটা আবার শুরু হচ্ছে এবং এই মাঝখানে সময়টা ছিল না, এইভাবে ধরে নেওয়া হবে। হ্যাঁ, এরকম বলা যাবে না যে এই কাজটার জন্য নির্দেশ ছিল এতদিনের মধ্যে কিন্তু এতদিন পেরিয়ে গিয়েছে। অর্থাৎ এই সময়টাকে যোগ করে, কমিশনের সময়টাকে যোগ করে বিষয়টা দাবি করা যাবে না যদি কোনো প্রাসঙ্গিক ক্ষেত্র আসে। তো মূলত হচ্ছে এই কমিশনের নিয়োগের কার্যক্রম শেষ হওয়ার পরে মামলা বা মোকদ্দমা তার পুনরায় যে গতি প্রবাহ সেটাতে ফেরত যাবে। তো আমরা যদি এই 26 আদেশটাকে এই 7টা ভাগে ভাগ করে নিয়ে পড়ি তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে সহজবোধ্য মনে হবে এবং আমরা সহজে আত্মস্থ করতে পারবো। আমরা যদি পুনরায় সামারাইজ করি 7টা ভাগ নিয়ে আমরা দেখব ওই 75 ধারায় যে ব্যাপারগুলো রয়েছে ওইখান থেকে, দুঃখিত, 74 ধারায় যে ব্যাপারগুলো রয়েছে ওখান থেকে কি এসছে, 4টা ব্যাপার এসছে। প্রথম 4টা ভাগ, একটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য এখানে যেটা বলা হচ্ছে যে কমিশন টু এক্সামাইন উইটনেসেস, সাক্ষীকে পরীক্ষা করার জন্যে। দ্বিতীয়তে আমরা দেখছি যে স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য কমিশন ফর লোকাল ইনভেস্টিগেশন। 3 নম্বর ভাগে আমরা দেখছি হিসাব পরীক্ষার জন্য কমিশন টু এক্সামাইন অ্যাকাউন্টস। তারপর দেখছি কমিশন টু এক্সামাইন, কমিশন টু মেক পার্টিশন বা কোনো বাটোয়ারার জন্য। এই 4টা ব্যাপার আসছে আমাদের ওই ধারা থেকে, এইখানে এই 4টা ভাগ। তারপর দেখব পঞ্চম ভাগে আছে জেনারেল প্রভিশনস। তারপর ষষ্ঠ ভাগে আমরা দেখব যে ওই বাহিরের ফরেন ট্রাইব্যুনালের অনুরোধে কমিশন গঠন, এবং সর্বশেষ আমরা দেখব যে এক্সক্লুশন অফ টাইম টেকেন বাই কমিশনার, যে কমিশনার যে সময়টা নিয়েছে এই সময়টা বাদ দেওয়া। এই হচ্ছে 7টা ভাগ, এর ভিতরে মোট 23টা বিধি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদেশটি আমাদের পরীক্ষার জন্য, এমনকি ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে। এখানে আরেকটা ব্যাপার আমরা উল্লেখ করে রাখি যে সাধারণত এই যে আদালত কমিশন প্রেরণ করেন, কমিশনারকে এখন, যদিও এই আদেশে এই ব্যাপারটি নিয়ে আমরা সেটা অন্যত্র পরবর্তীতে জানব। তো আমি আলোচনার বা আমাদের বোঝার সুবিধার্থে বিষয়টা আলোচনা করে রাখছি। সাধারণত অ্যাডভোকেট কমিশনার, আমরা এই শব্দটার সাথে অনেকে পরিচিত যে অ্যাডভোকেট কমিশনার। অ্যাডভোকেট কমিশনাররা সাধারণত কমিশনার হন, এবং কারা অ্যাডভোকেট কমিশনার এটার একটা তালিকা থাকে জেলা জজের কাছে, এবং উনি সেটা সময় সময় আপডেট করেন। এবং ওই তালিকার মধ্যে যারা থাকেন তাদের মধ্য থেকে যে কাউকে পক্ষগণ চেয়েও নিতে পারে অথবা আদালতও নির্দিষ্ট করে দিতে পারেন যে এই কমিশনটা ওনার দ্বারা পরিচালিত হবে, ওই অ্যাডভোকেট কমিশনার যিনি। এখন কারা অ্যাডভোকেট কমিশনার হন সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ। তো সেইখানেও আমরা জানবো, যারা আমরা অ্যাডভোকেট সেই হিসাবে জেনে রাখা দরকার যে সকল অ্যাডভোকেটের ওই সার্ভে প্রশিক্ষণ রয়েছে বা সার্ভের উপর জ্ঞান রয়েছে, সেই সকল অ্যাডভোকেটরা একটা নির্দিষ্ট সময় আদালতে আবেদন দাখিল করেন এবং আদালত একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে অ্যাডভোকেট কমিশনার হিসেবে তালিকাভুক্ত করেন, এবং সেই অ্যাডভোকেট কমিশনারদের মধ্য থেকেই আদালত ওই কমিশনার নিয়োগ করে থাকেন সাধারণত। এটা হচ্ছে সাধারণ বিধান, যদিও এটা এই আদেশের আলোচ্য বিষয় নয়। তো যাই হোক, আজকে আমাদের যে মূলত আলোচনা ছিল সেটা হচ্ছে আদেশ 26 দেওয়ানি কার্যবিধির, যেখানে 23টি বিধি রয়েছে এবং এই 23টি বিধি 7টি ভাগে বিভক্ত, 7টি ইস্যু নিয়ে আলোচনা করেছে, যেটার সাথে সমন্বয় রয়েছে দেওয়ানি কার্যবিধি 74 ধারার। এবং এই বিষয়টি নিয়ে আমরা প্রায়োগিক ক্ষেত্রেও যথেষ্ট এইটার ব্যবহার দেখে থাকি, এবং পরীক্ষায়ও বিগত বছরগুলোতে জুডিশিয়াল এবং বার কাউন্সিলে এই আদেশ থেকে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অনেক প্রশ্ন এসছে। কাজেই আমরা এই আদেশটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করার চেষ্টা করব বা পাঠ করার চেষ্টা করব, এবং এটার উপর থেকে আমরা ফ্রি হ্যান্ডে উত্তর লিখতে সচেষ্ট কিনা সেটা নিজেরা চেষ্টা করব, এবং কি কি প্রশ্ন আসতে পারে,
কী ধরনের প্রশ্ন আসতে পারে, ব্যাপারটা আমি নিজে কতটুকু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, এটার মধ্যে আসলে কি আছে না আছে, এই ব্যাপারগুলো আমরা ভিডিও শুনে বা এই আদেশটি একবার পড়ে তারপর চোখ বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করব। এই যে প্রক্রিয়াটি আমাদেরকে এই আদেশটি বুঝতে অনেক সহায়তা করবে। যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।